ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানির গ্লাসটা সামনে পেয়ে মেঘ সাথে সাথে সেটা নিয়ে এক চুমুকে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। এবার আবিরও রুমের বাইরে চলে গেল, হয়তো প্রাইভেসি দিল মামুনি ও আম্মুকে। চিন্তায় তার মাথার ভেতরে সব ধপধপ করছে। মনে মনে আল্লাহকে হাজারবার বলছে মেঘের যেন কিছু না হয়। মেঘ, তোর শরীরে কি কোনো অস্তিত্ব বা দুর্বলতা লাগছে? মালিহা খানের প্রশ্নে মাথা তুলে তাকালো মেঘ, কাপা কাপা ঠোঁটে আওড়ালো, না বরং। পেটেও ব্যথা করছে না? না। শরীরে কি কোনো অসুস্থতা লাগছে না? মেঘের এবার শান্ত জবাব, না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। শুধু সন্ধ্যায় কোমরে ব্যথা পেয়েছি বলে কোমরে হালকা চিনচিনে একটু ব্যথা আছে। মালিহা খান কিছুক্ষণ ভেবে তারপর জবাব দিল, যেহেতু এখনো পেট ব্যথা বা কোনো সমস্যা দেখা দেয়নি, তার মানে ইনশাল্লাহ বেবি হয়তো ভালো আছে। তুই চিন্তা করিস না, রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে যাচ্ছি, তুই চেঞ্জ করে নে। কিন্তু বড় আম্মু। মেঘের কথা শেষ না হতেই বাদ সাধল মালিহা খান। আর কোনো কথা না, যেহেতু শরীর সুস্থ আছে সেহেতু শুয়ে পড়। আর আগামীকাল সকালে তোকে নিয়ে ডক্টরের কাছে যাব চেক আপ করাতে। মেঘ মালিহা খানের দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বড় আম্মু, আমার বেবিটার কিছু হবে না তো? আমার এত বছরের অভিজ্ঞতা বলছে কিছুই হবে না হয়তো, তাও আগামীকাল ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়ে নেব। মেঘ আর হালিমা খান এবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুজা মিলে মেঘের বিছানা পরিবর্তন করে মেঘকে চেঞ্জ করিয়ে তারপর বিছানায় শুইয়ে দিয়ে গেল। হালিমা খান মালিহা খান রুম থেকে বের হওয়ার সাথে সাথে আবির রুমে ঢুকলো। মেঘ আবিরের পানে তাকিয়ে হঠাৎ যেন থমকে গেল। কি বিধ্বস্ত দেখাচ্ছে তার আবির ভাইকে। এলোমেলো কতগুলো চুল ঘামে মাখা কপালে পড়ে আছে। অসহনীয় চিন্তার কারণে আবিরকে আজকে মেঘের দু নয়নে অনেক এলোমেলো লাগছে। সবসময় গুছিয়ে থাকা ছেলেটাও আজ নিজের ভালোবাসার মানুষের চিন্তায় অগোছালো হয়ে গেছে। মেঘ আবিরের অতিরিক্ত চিন্তা বুঝতে পেরে ইশারা দিয়ে আবিরকে তার সামনে ডাকলো। আবিরও ছুটে গিয়ে ছোট্ট বাচ্চাদের মতো মেঘকে জাপড়ে ধরল। মেঘ আবিরের মাথায় আবিরের চুলের ফাঁকে তার চিকন চিকন আঙুল ঢুকিয়ে দিয়ে বলল, এমন বাচ্চাদের মতো কেন করছেন বলুন তো? এই তো আমি ঠিক আছি। আবির এবার মেঘকে আরো শক্ত করে ধরলো। মনে হচ্ছে সে ছেড়ে দিলে বুঝি কেউ নিয়ে যাবে। মেঘ বুঝিয়ে শুনিয়ে আবিরকে শান্ত করলো, কিন্তু আবিরের মন যেন কিছুতেই মানছে না। তাই বারবার জিজ্ঞাসা করছে সব ঠিক আছে কিনা। অনিচ্ছা সত্ত্বেও মেঘ মুচকি হাসলো, জানালো সে সুস্থ আছে। তারপরেও আগামীকাল সকালে ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়ে নেবে। আর এটাও বলল মালিহা খান যে বলেছে বাচ্চার ক্ষতি হওয়ার মতো কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখছে না। ইনশাল্লাহ বাচ্চা হয়তো ভালো আছে। আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেঘকে বুকে নিয়ে শুয়ে পড়ল। আবিরের বুকে মাথা রেখেও অন্ধকারে মেঘ তাকিয়ে আছে। তার দু চোখে কিছুতেই ঘুম আসে না। কেন জানি মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই। মনটা বারবার খুব ডাকছে। তখন আবিরকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই তো বলল মেঘ, কিন্তু এখন সে নিজেকে বোঝাতেই অক্ষম। দু চোখের পাতা আজ কিছুতেই এক হচ্ছে না। কেন জানি মেঘের বারবার মনে হচ্ছে এই রাতেই কি আবির ভাইয়ের সাথে আমার শেষটা? কথাটা ভাবতেই যেন সারা শরীর কাঁটা দিয়ে উঠল। দীর্ঘ একটা চিন্তিত আধার রাতের পর ধরণীতে আবারও দেখা দিল সোনালী রৌদ্র উজ্জ্বল সকাল। আবির আর মেঘের জীবনেও কি আধার কাটিয়ে উজ্জ্বল রোদের সোনালী আলো দেখা দেবে? এখন শুধু এটাই দেখার পালা। মেঘের অসুস্থতার কথা শুনে সকাল সকাল মেঘের রুমে হাজির হলো বন্যা আর মিম। দুজনে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল, দরজা খোলা আছে, ভেতরে এসো। ভেতর থেকে আবিরের শব্দ পেয়ে মিম আগে রুমে ঢুকলো। পিছু পিছু বন্যাও এসে দাঁড়ালো মিমের পাশে। আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। মূলত সে রাকিব ও রাসেলকে অফিসের কিছু জরুরি ডিটেলস ইমেল করছিল। আজ আবির অফিসে যাবে না, তাই সে রাকিব ও রাসেলকে সব কাজ সামলে নেয়ার দায়িত্ব দিয়েছে। মেঘ পাশেই চুপচাপ শুয়ে আছে। মেঘ সকাল থেকেই নিচে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আবিরের ধমকের কারণে নিচে যেতে পারছে না। আবিরের একটাই কথা, রেস্ট নাও। আবির বন্যা ও মিমকে দেখে রুম থেকে বের হয়ে গেল। এবার যেন বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ যাবৎ আবিরকে দেখে বন্যা ভেতরে নিঃশ্বাস আটকে রেখেছিল। এ বাড়িতে এসেছে বন্যার প্রায় 7 মাস হলো, কিন্তু এখনও আবিরের সামনে বন্যা মিম আদির মতো মিশতে পারে না, যতই হোক বড় ভাসুর তো। মেঘ বন্যা ও মিমকে দেখে উঠে বসতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ বন্যা আটকে দিল, বলল, শুয়ে থাক, মোটে উঠবি না। বন্যার ধমকের সুরে শাসন শুনে মেঘ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর রসিয়ে রসিয়ে বলল,
এই বন্যা, আমাকে মোটেও অর্ডার করবি না। তুই কি ভুলে গেছিস আমি তোর বড় যা হই? বলেই মেঘ মিটিমিটিয়ে হাসলো। তুই আমার বড় যা, কিন্তু এই মুহূর্তে তুই আমার ছোট ননদ, আর আমি তোর বড় ভাবি। তাই বলছি চুপচাপ শুয়ে পড়। বলেই মেঘের গায়ে কাঁথাটা দিয়ে দিল। মিম পাশ থেকে ঠোঁট টিপে হাসে। আর হাসবে নাই বা কেন? মেঘকে কাবু করার মতো বন্যা একটা শক্ত ও সঠিক যুক্তি দেখিয়েছে। মেঘ পড়ল বিপাকে। নিজের কথার জালে নিজেই পেঁচিয়ে গেছে, তাই নিজের মুখটাকে এখন বন্ধ রাখাটাই উত্তম বলে মনে করল মেঘ। কেমন আছিস এখন? আমি তো পুরোই সুস্থ আছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না রাতে কেন এমন হলো। দয়া করে সুস্থ থাক মেঘ। এখন থেকে তোর নিজের যত্নটা আরো একটু বাড়াতে হবে। তুইও এবার শুরু করলি আবির ভাইয়ের মতো। বন্যা মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আবির ভাই তোকে খুব ভালোবাসে মেঘ, তুই নিজেও সেটা ভালোভাবে জানিস। তাও কেন চিন্তা দিস ভাইয়াকে? মেঘ এবার মাথাটা বন্যার কোলে নিয়ে শুয়ে পড়ল। বন্যার হাতটা মেঘের হাতে নিয়ে মেঘ বলল, বেবি জানিস, এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হয় আমি, যার আবির ভাইয়ের মতো একটা হাজবেন্ড আছে, তোর মতো একটা বেস্টু আছে, আর খান বাড়ির মতো একটা সুখী পরিবার আছে। বন্যা মেঘের মাথায় হাত রাখলো। দুই বান্ধবী একসঙ্গে খিলখিল করে হেসে দিল। মিম পাশে দাঁড়িয়ে দু বান্ধবীর মুক্তঝরা হাসি দেখছে। কি অমায়িক সে হাসি! মিমের প্রাণটা জুড়িয়ে গেল। বর্তমান জামানায় এমন নিঃস্বার্থ বান্ধবী পাওয়া আকাশের চাঁদ পাওয়ার ন্যায়। মিম অপলক দৃষ্টিতে দুই বান্ধবীর অকৃত্রিম হাসি দেখছে। তখনই ঘরে এলো হালিমা খান। হাতে তার নাস্তার প্লেট। মূলত মেঘকে নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরেই ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে। আবির তার পরিচিত এক বন্ধুর সাহায্যে মধ্যরাতে ডক্টরের সিরিয়াল নিয়েছিল। কিছুক্ষণ পর মেঘকে সেখানেই নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই আবির ও নিজে এসে নাস্তা করে নিয়েছে। মালিহা খানকে জানালো সে অফিসে যাবে না এবং মেঘকে নিয়ে আবিরই ডক্টরের কাছে যাবে। মালিহা খান এতে সম্মতি জানালো। তানভীর সাথে যেতে চাইলে আবির জানালো সে একাই পারবে। ঘড়ির কাঁটায় বেলা 11টা। মেঘ আর আবির কিছুক্ষণ আগেই নার্সিংহোমে এসেছে। ডক্টরকে সকল কিছু খুলে বলার পর ডক্টর কিছু টেস্ট করাতে দিল। এখন আবির আর মেঘ ডক্টরের চেম্বারের বাহিরে সেই রিপোর্টের অপেক্ষায় বসে আছে। দুজনই খুব চিন্তিত, কিন্তু মেঘের থেকেও আবিরকে আজ একটু বেশি এলোমেলো দেখাচ্ছে। মেঘ একবার আবিরের মুখের পানে তাকিয়ে আবার নিচে ফ্লোরের দিকে তাকালো। মনে অসংখ্য প্রশ্ন। কি হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে, কি করলে সমাধান হবে এই সমস্যার? ভাবনার মাঝেই হঠাৎ আবিরের চিন্তিত মুখটা ভেসে উঠল। মেঘ সঙ্গে সঙ্গেই পাশে বসে থাকা আবিরের দিকে তাকালো। চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে আছে, হয়তো গভীর কিছু ভাবছে। মেঘ এবার নিজেকে একটু সামলে আবিরের দিকে ফিরে বসলো। মেঘের নড়াচড়া বুঝতে পেরে আবিরও মেঘের দিকে তাকালো। মেঘ আবিরের দু হাত মুঠো বন্দি করে বলল, আহিয়ার আব্বু, প্লিজ আপনি টেনশন করবেন না, আমার কিছু হয়নি, আমি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। দেখেন, আর আমাদের বেবিরও কিচ্ছু হবে না, আমরা হতে দিব না। আবির মেঘের কথা শুনে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এই মুহূর্তে আবিরের চোখ দুটো যেন মেঘের সারা মুখে বিচরণ করছে। মেয়েটা কত বড় হয়ে গেছে! এই তো সেদিনই থাপ্পড় দিয়েছিলাম বলে আমার সাথে কথা বলেনি, কিন্তু আজ সেই মেয়ে কিনা আমাকে বুঝদারের মতো বোঝাচ্ছে। আবিরের এসব ভাবনার মধ্যে একটা নার্স এসে বলল, আপনাদের রিপোর্ট এসে পড়েছে, আপনারা প্লিজ ম্যামের চেম্বারে যান, আমি রিপোর্টটা সেখানে পৌঁছে দেবার ব্যবস্থা করছি। আবির ছোট করে উত্তর দিল। সঙ্গে সঙ্গে মহিলা নার্সটি জায়গাটি ত্যাগ করল। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা পায়ে ডক্টরের চেম্বারের দিকে গেল। আসবো? আসুন। ডক্টরের সামনে এসে দাঁড়াতেই ডক্টর ওদের দুজনকে বসতে বলল। আবির আর মেঘ পাশাপাশি দুইটা চেয়ারে বসে পড়ল। দুজনের চেহারাই চিন্তার ছাপ দেখে ডক্টর এবার বলা শুরু করলো, মিস্টার খান, প্লিজ এতটা টেনশন করবেন না। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যত সমস্যা সৃষ্টি করেছেন তার সমাধানও সৃষ্টি করেছেন। আবির এবার মাথা তুলে ডক্টরের দিকে তাকালো। আস্তে আস্তে বলল, ডক্টর, কি হয়েছে মেঘের? সিরিয়াস কিছু? আবিরের আগ্রহ উদ্দীপনা দেখে ডক্টর কিছুটা মুচকি হাসল। মেঘ আর আবির সেদিকেই তাকিয়ে আছে। দেখুন মিস্টার খান, আপনার ওয়াইফের সমস্যাটা অতি জটিল আবার অতি সহজ। আবির খানিকটা ভ্রু কুঁচকে ডক্টরের মুখপানে তাকালো। আপনার স্ত্রীর প্লাসেন্টা প্রিভিয়া দেখা দিয়েছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী চললে এই রোগকে ধ্বংস করে বাচ্চার ফুটফুকে আদল দেখার সৌভাগ্য হবে।
কিন্তু কেউ যদি ডক্টরের পরামর্শ অবহেলা করে তাহলে মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আপনার স্ত্রীকে রুটিন মাফিক জীবন নিয়ন্ত্রণ করান। বাকি আর কয়েকটা মাস সম্পূর্ণ বেড রেস্টে রাখুন। ডক্টরের কথার মাঝে মেঘ হঠাৎ ফোন কেটে বলল। ডক্টর প্লাসেন্টা প্রিভিয়া কি? ডক্টর আবারও খানিকটা হাসলেন, বলল, মিসেস খান, আমাদের দেশে বর্তমান সময়ে অনেক প্রেগনেন্ট মাদারই প্লাসেন্টা প্রিভিয়া নামক রোগের সম্মুখীন হতে হয়। প্লাসেন্টা প্রিভিয়া যাকে বাংলায় বলে গর্ভফুল নিচে থাকা। গর্ভধারণের পর নারীর দেহের গর্ভফুলের সৃষ্টি হয়, যেটা জরায়ুর দেয়ালে লেগে থাকে। গর্ভাবস্থার দ্বিতীয়ার্ধে যোনি থেকে রক্তপাত এ অসুবিধার উপসর্গের অন্তর্ভুক্ত। এ সময় উজ্জ্বল লাল রঙের রক্তপাত ঘটে, কিন্তু শারীরিক কোনো ব্যথা বা অস্বস্তি নাও হতে পারে। কিন্তু এটা মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। ডক্টরের দীর্ঘ কথা শোনা শেষ করে এবার আবির প্রশ্ন করল, ডক্টর, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই সমস্যায় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো সম্পূর্ণ বেড রেস্ট। যদি কোনো রোগীর ওয়াশরুম ঘরের বাহিরে হয় তাহলে তার ওয়াশরুম ঘরের ব্যবস্থা করে দিতে হবে, যাতে তাকে ওয়াশরুমের জন্য হলেও বাইরে না যেতে হয়। হাঁটাচলা একেবারেই করা যাবে না, ভারী কোনো বস্তু তোলা যাবে না। আর হ্যাঁ, স্বামী স্ত্রীর মিলন সম্পূর্ণ নিষিদ্ধ এই সময়ে। অবশ্যই এইসব সত্র মেনটেন করতেই হবে। তাছাড়া আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেটা নিয়মমাফিক খেতে হবে। ওকে। আবির মেঘকে নিয়ে বাড়িতে এলো। এসে আম্মু আব্বু, বড় আম্মু ও কাকিয়াকে দায়িত্ব দিল মেঘকে যেন খাট থেকে একটুও না নামতে দেওয়া হয়। কিছুক্ষণ আগে গাড়ি থেকে নেমে মেঘকে করে করে ড্রয়িং রুমে নিয়ে এসেছে আবির। সোফাতে বসিয়ে করার নির্দেশ দিয়েছে চুপচাপ বসে থাকতে। আবির মালিহা খানকে ডেকে বলল, আম্মু, নিচের একটা রুম আমাদের জন্য খালি করে দাও, আমরা এখন থেকে নিচেই থাকবো। ঠিক আছে বাবা, আমি সব গুছিয়ে দিচ্ছি এখনই। মেঘ ঠোঁট ফুলিয়ে মালিহা খানের দিকে তাকিয়ে আদরে কণ্ঠে বলল, বড় আম্মু, তোমার ছেলেকে একটু বোঝাও না প্লিজ। আমার তেমন কিছু হয়নি যার জন্য রুম পাল্টাতে হবে। আমি ঠিক আছি, সুস্থ আছি। তাছাড়া ডক্টর তো বলেছে রেস্টে থাকলেই আর কোনো ভয় নেই। আবির এবার রাগি রাগি চোখে মেঘের পানে তাকালো, মনে মনে বলছে, এই মেয়ে বলে কি? ওর টেনশনে গতকাল সারা রাত আমি ঘুমাইনি। চিন্তায় চিন্তায় আমার পাগল পাগল অবস্থা। মেঘ কেন আমার মনের অবস্থা কখনো বুঝতে চায় না? ভাবতে ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল আবির। রাগে চোখ মুখ লাল করে মেঘের পানে তাকিয়ে বলল, তুই চুপ কর, তোর থেকে আমি কিছু জানতে চেয়েছি? মেঘসহ সকলেই হতভম্ব দৃষ্টিতে আবিরের রাগান্বিত মুখের পানে তাকিয়ে আছে। রাগে চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। মেঘ এবার চুপ হয়ে গেল। বুঝতে পেরেছে আবির অনেক রেগে গেছে। কারণ খুব বেশি রাগ না হলে আবির কখনোই সকলের সামনে মেঘকে তুই করে কথা বলতো না। যদিও বিয়ের আগে সবসময় তুই বলতো, কিন্তু বিয়ের পর থেকে রুমের বাইরে কখনোই আবির মেঘকে তুই করে কথা বলে না। মেঘের কথা শুনে অতিরিক্ত রাগে মেজাজের কন্ট্রোল হারিয়েছে আবির। তখনই মেঘ আবিরের শব্দ পেয়ে দোতলার সিঁড়িতে এসেছে বন্যা। আস্তে আস্তে নিচে এসে মেঘের পাশে বসলো। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান আবিরের কাছে এসে আবিরকে শান্ত করার চেষ্টা করল। মেঘ হতবিহবল চোখে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। সে ভেবেই পাচ্ছে না যে কি করে এমন বলছে, যার জন্য এত রেগে গেছে আবির। আবির, বাবা শান্ত হ। মেঘ হয়তো কথাটা না বুঝেই বলে ফেলেছে, ওকে বুঝিয়ে বল, অবশ্যই বুঝবে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মেয়ে কোন কথাটা বুঝে বলো? সবই তো না বুঝেই বলে। ওকে বুঝতে পারছে ওর উপরে থাকাটা ঝুঁকিপূর্ণ, নাকি বুঝেও আমাকে টেনশন দিতে চায়? উপরের রুমে 2 দিন একটানা থাকার পরই ওর আবার ইচ্ছে হবে নিচে এসে সবার সাথে কথা বলার। তখন ও আবার এই সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসবে। আমি কি অফিস রেখে সারাক্ষণ ওকে পাহারা দিব? কিন্তু ও যদি নিচে থাকে তাহলে এক এক সময় এক একজন ওর খেয়াল রাখতে পারবে। মেঘ নিজেও গল্প করার জন্য সবাইকে নিচে পাবে। সামান্য জিনিসটুকু মেঘ কেন বুঝতে পারে না বলো তো? সবাই আবিরের মুখের দিকে তাকিয়ে রাগি রাগি ভাবে বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। আবিরকে দেখে মনে হচ্ছে মনের এতগুলো কথা বলার পরে ওর রাগটা যেন কিছুটা পড়ে এসেছে। আবির ধপাস করে সোফায় বসে পড়ল, দুহাতে নিজের মাথাটা চেপে ধরে বলল, আমি মেঘকে নিয়ে আর এত টেনশন নিতে পারছি না আম্মু। টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। যেখানে আমি ওকে সুস্থ রাখতে এত টেনশন করছি, সেখানে ও বারবার একঘেয়েমি করছে। এবার মেঘ উঠে এসে আবিরের পাশে বসলো। মেঘ হেঁটে এসে আবিরের পাশে বসায় আবিরের রাগটা যেন তরতর করে বাড়ছে। তখনই আবির তার নিজের হাতের উপর একটা শীতল স্পর্শ পেল।
আবিরের ভাবনাই ঠিক। মেঘ পাশে বসিয়ে তার হাতটাকে মেঘের হাতের মুঠোবন্দি করেছে। টলমলো চোখ নিয়ে আবিরের পানে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্লিজ আপনি রাগ করবেন না। আপনার মতো এত কিছু ভাবনা চিন্তা আমার মাথায় আসে না। আমরা আজ থেকে দুজনেই নিচতলাই থাকবো। মেঘের শান্ত কণ্ঠ শুনিয়ে আবিরের মস্তিষ্ক যেন সতেজতা ফিরে পেল। তৎক্ষণাৎ বোধ হলো, এ কি রাগের কণ্ঠ একটু বেশি বলে ফেলেছি, এতটা না বললেও হয়তো বা পারতাম। সঙ্গে সঙ্গে মেঘের দিকে তাকালো। মেঘের হাত দুটো নিজের হাতে চেপে ধরে বলল, স্প্যারো প্লিজ কষ্ট পাস না, আমি এত কিছু বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছি। মেঘ আবিরের পানে তাকিয়ে দু চোখের এতক্ষণে জমে থাকা টলমলে জলগুলো মুহূর্তেই ছেড়ে দিল, যা গাল বেয়ে ঝরে পড়ছে আবিরের উড়োতে। আবির অশান্তভাবে মেঘের চোখ দুটো মুছতে মুছতে বলল, প্লিজ আর কান্না করিস না, কাঁদলে তোর মাথা ব্যথা হবে। আবিরের অসহায় মুখ দেখে মেঘ কান্নার মাঝেই হঠাৎ ফিক করে হেসে দিল, বলল, আবির ভাই, আই এম সরি। আমি কোনো কিছু না ভেবেই জেদ করেছিলাম ওপরে থাকার জন্য, কিন্তু আমার জন্য আপনার সিদ্ধান্তটাই বেস্ট। আবির এবার মেঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই আমি কি তোর এখনো ভাই হই? মেঘ, তোকে নিয়ে আমি আর পারি না। তুই কি আমাকে তোর বাচ্চার মামা বানানোর প্ল্যান করছিস? আবিরের কথা শুনে মেঘ কিছুটা ভরকে গেল, তারপর আবারও ফিক করে হেসে দিল। মেঘের মুখে হাসি দেখে দীর্ঘ কয়েক ঘন্টা পর আবিরও একটু হাসল। ওদের হাসি দেখে এতক্ষণ যারা ওদের ঝগড়া মনোমালিন্য দেখছিল তারাও হাসল। বিকেল 5:30 মেঘের রুম থেকে শোনা যাচ্ছে ড্রয়িং রুমে সকলের কথাবার্তার আওয়াজ। মেঘের মন চাওয়া সত্ত্বেও সেখানে আজ যেতে পারছে না। তানভীরও মনে হয় এই মাত্রই বাড়িতে ফিরল। মেঘ রুমে বসে ভাইয়ার শব্দও পেল, কিন্তু বাহিরে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। আবির যে আজ সারাদিন একজন দক্ষ পাহারাদারের মতো পাহারা দিয়ে যাচ্ছে মেঘকে। এই যে এখন মেঘ বিছানায় বিরক্ত নিয়ে শুয়ে আছে, আর আবির পাশে বসে ল্যাপটপে কাজ করছে। মূলত নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পর মেঘ আর রুম থেকে বের হয়নি বললে ভুল হবে, আবির বের হতে দেয়নি। দুপুরের খাবারটা রুমে এনে আবির নিজের হাতেই খাইয়ে দিয়েছে। খাওয়ার পর থেকে মেঘ একাধারে বিছানায় শুয়ে আছে, কখনো এপাশ আবার কখনো ওপাশ। এভাবেই কাটছে সেকেন্ড, মিনিট, ঘন্টা। আবির এবার খানিকটা বিরক্ত চোখে তাকালো। কি হয়েছে, এমন করছো কেন? মেঘের নির্লিপ্ত জবাব, এমনি। আবির আবারও তার কাছে মনোযোগ দেওয়ার চেষ্টা করল, কিন্তু মনোযোগ দিতে সে কিছুতেই পারছে না। মেঘ সারাক্ষণ অস্বস্তি ভঙ্গিতে নড়াচড়া করছে। আবির খানিকটা ভ্রু কুঁচকে তাকালো, তারপর বিছানার সাইড টেবিলে ল্যাপটপটা রেখে মেঘকে পাচা কোলে তুলে নিল। মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই দেখলো আবির ওকে ড্রয়িং রুমের দিকে নিয়ে যাচ্ছে। সোফাতে বসিয়ে আবির গমগমে কণ্ঠে বলল, যদি সোফা থেকে নেমে এক পাও হাঁটিস, আমি তোর পা ভেঙে বিছানায় বসিয়ে রাখবো। মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের মুখের দিকে ফিরে তাকালো। আবির এবার শক্ত কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, যা বলেছি তাই করব, আমার কথা নড়চড় হবে না। কি হচ্ছে আমার বোনের? তানভীরের কণ্ঠ পেয়ে মেঘ ও আবির দুজনেই সিঁড়ির দিকে তাকালো। দেখলো তানভীর সিঁড়ি দিয়ে নামছে, আবার বলল, ভাইয়া, তুমি আমার বোনকে কি বলেছ? এমন মুখটাকে ফুলিয়ে গোলার মতো করে রেখেছে কেন? আবির একটা দীর্ঘশ্বাস ফেললো, বলল, পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। তানভীর এবার কিছুটা তাড়াহুড়ো পায়ে আবিরের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, কি হয়েছে? তুমি কি বোনের উপর রাগ করেছো? আবির ঠোঁট গোল করে একটা ভারী নিঃশ্বাস ফেললো, তারপর বলল, তোর বোন আমার কোনো কথা শোনে না তানভীর, তোর বোনকে তুই নিয়ে যা। যে বউ কথা শোনে না তার শ্বশুর বাড়িতে থাকার প্রয়োজন নেই, তার জন্য বাপের বাড়ি বেস্ট। আবিরের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে উপস্থিত সকলের ভেবাচাকা খেয়ে গেল। সবচেয়ে বেশি হতবাক হয়েছে বন্যা, কারণ বিয়ের এই কয়েক মাসে আবিরকে কখনো দেখেনি এমন দুষ্টুমির সুরে কথা বলতে। সারাক্ষণ দেখেছে আবির বাড়িতে গম্ভীর মুখ নিয়েই চলাফেরা করে, তবে এটাও শুনেছে তানভীরদের সাথে আবিরের ব্যবহারটা সম্পূর্ণ অন্যরকম। তানভীর এবার মেঘের সামনে গেল, পাশে বসে মেঘের মাথায় হাত রেখে বলল, বোনু, তুই কি এখনো ছোট বাচ্চা আছিস? তুই জানিস না ভাইয়া তোকে নিয়ে কত টেনশন করে? তবু কেন ভাইয়ের কথা শুনিস না? শুনি তো ভাইয়া, তুমি জানো সেই দুপুর থেকে বিছানায় শুয়ে আছি, এখন এই মাত্র এখানে এসে বসলাম। তানভীর বোনের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আমি জানি বোনু, দুপুরে বন্যার কাছে তোর কথা জানতে চাওয়ায় বন্যা সবই বলেছে। আমি এখন তোর রুমে যাচ্ছিলাম। তো এখন কেমন আছিস তুই? ভালো।
আবির তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর, তুই তোর বোনকে বলে দে আগামীকাল থেকে আমি যখন অফিসে থাকবো তখনও যেন আমার কথার নড়চড় না হয়। আবিরের ব্যাকুল হৃদয়ের অভিমানটা তানভীর বন্যা সহ সকলেই বুঝতে পারল, কিন্তু মেঘ কি বুঝতে পেরেছে? বুঝলেও বা কতটুকু বুঝেছে? আবিরের কথা শুনে তানভীর মুচকি হেসে মেঘের দিকে তাকালো। ঠান্ডা কণ্ঠে মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আর কয়েকটা দিন বনু, একটু কষ্ট করে নে। জানিস তো, সবুরের ফল সর্বদাই মিষ্টি হয়। মেঘ ছোট করে উত্তর দিল। হুম। তানভীর প্রশান্তিময় হাসি হাসলো উপস্থিত সকলেও। আবির হালিমা খানকে ডেকে বলল, মামুনি, 2 কাপ কফি দিও তো। রান্নাঘর থেকে হালিমা খানের তৎক্ষণাৎ জবাব। তোরা বস, নিয়ে আসছি। আদি দৌড়ে ছুটে এসে মেঘের পাশে বসল। মেঘ সহ সকলেই খানিকটা ভয় পেয়ে গেল। আকলিমা খান সঙ্গে সঙ্গেই আদিকে দিল এক ধমক, বলল, তোকে না কতবার বলেছি মেঘের কাছে হুটহাট ছুটে দৌড়ে আসবি না, যদি মেঘ ব্যথা পেত। আদি হাঁপাতে হাঁপাতে বলল, পাবে না আম্মু, আমি খেয়াল করেই এসে বসেছে। এবার আবির সুন্দর মিহি কণ্ঠে আদিকে ডাকল। আদি শোন। আবিরের ডাক কানে আসা মাত্রই আদি ছুটে গেল আবিরের কাছে। বলো ভাইয়া। আবির আদির হাত টেনে তানভীর আর আবিরের মাঝখানে সোফাতে বসালো। এভাবে ছুটে এসে তোর মেঘ আপুর কাছে গিয়েছিলি কেন? আদি খানিকটা চমকানো কণ্ঠে বলল, আসলে ভাই এমনি। নিজের হাতের চিপসটাকে দেখিয়ে বলল, এই চিপসটা আমি বাবুর জন্য এনেছি। শুনেছি মেঘাপু খেলেই বাবুর খাওয়া হবে, তাই আপুকে দিতে আসলাম। হঠাৎ তানভীর কান টেনে ধরলো আদির, বলল, তুই তো বেশ পাকা হয়েছিস। উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি, কান ছাড়ো। বলেই চিৎকার করে উঠল আদি। আকলিমা খান পাশে দাঁড়িয়ে মিটিমিটি করে হেসে বলল, এবার ঠিক আছে, আরো বলো পাকা কথা। বলেই উনি রান্নাঘরের দিকে হাঁটলেন। সন্ধ্যার আড্ডার পর সবাই যার যার মতো রুমে চলে গেছে। পরবর্তীতে রাতের খাবার খাওয়ার জন্য সকলে নিচে আসলেও মেঘকে আবির আর রুম থেকে বের হতে দেয়নি। আবির নিজেই মালিহা খানকে বলে মেঘের খাবার ঘরে আনিয়েছে এবং তা নিজ হাতেই খাইয়ে দিয়েছে। এই যে শুনছেন? আবিরের টি শার্ট ধরে টানতে টানতে বলল মেঘ। মেঘ শুয়ে আছে, পাশেই আধশোয়া হয়ে বসে ফোন টিপছে আবির। বলো। আবিরের মুখে সেই চিরচেনা শব্দটা শুনতেই মেঘের মনটা যেন প্রশান্তিতে ভরে গেল। আপনি কি এখনো আমার উপর রেগে? আবির এবার ফোনটা বালিশের পাশে রেখে মেঘের দিকে ঘুরে শুয়ে পড়ল। মেঘের মুখটা দুহাতের আজলাই নিয়ে ললাটি চুমু আঁকল। তারপর মেঘকে আস্তে করে নিজের দিকে আরেকটু চাপিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, মেঘ, আমার ক্লান্ত হৃদয়ের প্রশান্তি তুই। সারাদিনের সকল ক্লান্তি গথুরি লগ্নে তোর কাছে ফিরলে শান্তিতে রূপ নেয়। তুই আর আমাদের বাবু দুটাই আমার বড্ড শখের। তোদের কাউকে আমি কোনো পরিস্থিতিতেই হারাতে চাই না। ট্রাস্ট মি, তোদের ছাড়া সত্যি আমি বাঁচতে পারবো না। মেঘ আবিরের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। ভাঙা কণ্ঠে বলল, আমায় এত কেন ভালোবাসেন? কি আছে আমার মাঝে? আবির মুচকি হাসল। তারপর মেঘকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোর ভেতরে যা আছে হয়তো তা পৃথিবীর অন্য কারো ভেতরে নেই। বেলা সকাল 7টা। বন্যা ভোরের তাপহীন মিষ্টি সূর্যের আলোতে আধো আধো চোখ মেলে তাকালো। শরীরটা একটু বেশি ভারী লাগছে। ভালোভাবে তাকাতেই দেখলো একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে আছে। গলার মাঝেও গরম কিছুর আভাস পেতেই ভালোভাবে চোখ খুলে তাকালো। দেখলো প্রতিদিনের ন্যায় তানভীর আজও বন্যার গলায় মুখ ডুবিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। বন্যা মায়াভরা দৃষ্টিতে তানভীরের ঘুমন্ত মুখ অবয়বের দিকে তাকালো। এই মানুষটার বড্ড অদ্ভুত। এত বছর ধরে তানভীরকে দেখে আসছে বন্যা, কিন্তু কখনো বুঝতেই পারেনি তানভীরের শক্ত খোলসের ভেতরে বাচ্চা একটা মন আছে। আর বুঝবেই বা কী করে? কখনো তো বোঝার চেষ্টাই করেনি। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে ওঠার চেষ্টা করলো, কিন্তু এ কি, সে তো নড়াচড়াই করতে পারছে না। তানভীর যেন আরো শক্ত করে পেঁচিয়ে ধরেছে বন্যার আঁকাবাঁকা লতানো কোমর। বন্যা একবার তানভীরের মুখের পানে তাকালো, দেখলো তানভীর ঘুমিয়ে আছে। বন্যা খানিকটা কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, উফ, একটা মানুষ ঘুমের মাঝে এতটা শক্ত করে কিভাবে ধরতে পারে? ভালোবাসে মানুষকে আর একটু বেশি সময় কাছে রাখার জন্য ভিলেন্স সব পারে ম্যাডাম। তানভীরের কণ্ঠ শুনে বন্যা হতভম্ব। বন্যার ভাবনার মাঝেই ঘটল এক আশ্চর্য ঘটনা। বন্যাকে তানভীর এক হ্যাঁচকা টানে নিজের বুকের নিচে চাপা দিয়ে বন্যার মুখোমুখি হয়ে বলল,
এখন আপনাকে কোথাও যেতে দিচ্ছি না। মুহূর্তে যেন বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। তানভীরের তপ্ত নিঃশ্বাসগুলো আশ্রে পড়ছে বন্যার চোখে মুখে গলায়। দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে বন্যা খানিকটা মিনমিনিয়ে বলল, প্লিজ এখন ছাড়ুন, আপনার লেট হয়ে যাবে, আমাকে নিচে যেতে হবে। কিন্তু তানভীর যেন বন্যার কোনো কথা শুনতেই পায়নি। মুখ ডুবালো বন্যার গলায়, কাঁধে ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিচ্ছে বন্যার চোখ, মুখ, ঠোঁট, গলা, কাঁধ, পেট। বন্যার শরীরটা যেন শিহরণে বারবার ঝাঁকুনি দিয়ে উঠছে। বন্যাও বুঝতে পেরেছে তানভীরকে হাজার বলেও আর থামানো সম্ভব না, তাই নিজেও সায় দিল তানভীরের পাগলামিতে। মেতে উঠল দুই প্রেমাতাল তাদের প্রেম লীলায়। ঘড়ির কাঁটা সকাল 7:30। তানভীর বন্যা দুজনেই ছুটে গেল ওয়াশরুমে। বন্যা ঝটপট ফরজ গোসল সেরে নিচে চলে আসলো তানভীরের ব্রেকফাস্ট গোছাতে। এসে দেখে ইতিমধ্যেই সকলে ডাইনিং টেবিলে উপস্থিত। তানভীরও তাড়াহুড়ো করে হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নেমে আসলো। বন্যা নাস্তা খেতে বলায় জানালো সে অফিসে গিয়ে খেয়ে নেবে। হালিমা খান ও মালিহা খান ও ছেলেকে জোর করল, কিন্তু তানভীর বরাবরের মতোই মানা করে লেট হচ্ছে বলেই বের হয়ে গেল। আবির খানিকটা হাসলো, যা হয়তো সকলের চোখের আড়ালেই রয়ে গেল। আবির খাওয়া শেষ করে উঠতে উঠতে বলল, মামুনি, মেঘের খাবারটা আমাদের রুমে পাঠানোর ব্যবস্থা করো। হালিমা খান হাতের ঝটপট কাজগুলো শেষ করতে করতে বলল, তুই ভেতরে যা, আমি নিয়ে আসছি। আবির রুমে প্রবেশ করে দেখল মেঘ ফোনে কাকে যেন টেক্সট করছে। আবির ধীর পায়ে এগিয়ে গেল মেঘের দিকে। মেঘের পাশে বসে বলল, সকাল সকাল এত মনোযোগ দিয়ে ফোনে কি করছিস? আবিরের কণ্ঠ পেয়ে মেঘ মুখ তুলে তাকালো, বলল, তামিমের সাথে চ্যাটিং করছি, জানেন? আবির সঙ্গে সঙ্গেই বলল, না জানি না, বলো। মেঘ এবার খানিকটা আবিরের দিকে চেপে এসে বসে বলল, আগামী শুক্রবার তামিমের বাগদান সম্পন্ন করা হবে। 2 থেকে 3 মাস পর বউ উঠিয়ে আনা হবে। আবির খানিকটা হেসে বলল, ও। তামিম বলছে আজ সন্ধ্যায় আমাদের বাড়ি আসতে চায় নিমন্ত্রণের জন্য। আবিরের শক্ত তামাটে মুখাবয়ব যেন আরো শক্ত হয়ে উঠেছে। বুঝতে পেরে মেঘ সঙ্গে সঙ্গেই বলল, আরে আপনি রাগ করছেন কেন? আমাকে আগে তো পুরো কথাটা বলতে দিন। মেঘ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি ওকে বলেছি বিকেলে এসে আমাদের বাড়ি ঘুরে যেতে, কিন্তু বিয়ের দাওয়াতের কোনো প্রয়োজন নেই। এখন আমার শরীরের যে অবস্থা, আমি যেতে পারবো না। আমরা বরং ওর আনুষ্ঠানিক বিয়েতে যাব কয়েক মাস পরে। এবার যেন আবিরের কুচকানো ভ্রুযুগল খানিকটা শিথিল হলো। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আমার সাথে থাকতে থাকতে তোর মাথার বুদ্ধি একটু বেড়েছে বলতে হবে। মেঘ যেন স্তম্ভিত হতভম্ব। কি বলে এই লোক? টুক 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 দরজায় টোকার শব্দ পেতেই আবির আর মেঘ সেদিকে তাকালো। দেখলো হালিমা খান খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে এসো মামুনি, বলেই আবির বিছানা থেকে উঠে দাঁড়ালো। হালিমা খান ভেতরে ঢুকে মেঘের খাবারটা টেবিলে রেখে মেঘের ভালো মন্দ জিজ্ঞাসা করেই আবার চলে গেল। আবির রুমে থাকায় আর বেশিক্ষণ দেরি করল না। হালিমা খান যাওয়ার পরেই আবির খাবারের প্লেটটা হাতে তুলে নিল। নিজ হাতে মেঘের মুখে খাবার দিতে দিতে বলল, মেঘ, হুম। আমাকে অফিসে আজ যেতেই হবে। তুমি নিজের খেয়াল রাখবে, সঠিক সময় লাঞ্চ করবে। তাছাড়া আমার অবর্তমানে তুমি রুম থেকে একটুও বের হবে না। আগের সব কথাগুলোই মোটামুটি ঠিক ছিল, কিন্তু আবিরের মুখে রুম থেকে না বের হওয়ার আদেশ শুনে মেঘের মুখটা সহসাই অন্ধকারে ছেয়ে গেল। আবির তা বুঝতে পেরে মেঘের মাথায় হাত রাখলো, হাত বোলাতে বোলাতে বলল, আমার মেঘ নিশ্চয়ই আমাদের সন্তানের ভালো চায়, তাই না? মেঘের মুখে খাবার থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হ্যাঁ, সে চায় তাদের সন্তান ভালো থাকুক। আবির সন্তুষ্টির চোখে তাকিয়ে মেঘকে দৃঢ় কণ্ঠে আবারও বোঝালো, রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করলে ওর সমস্যা হতে পারে। মেঘ, তুমি নিশ্চয়ই চাও না আমাদের বেবি কষ্ট পাক। মেঘ আবারও মাথা নাড়িয়ে জানালো সে চায় না। তুমি সারাদিন রুমেই থাকবে, তোমার যা প্রয়োজন হবে তা সঙ্গে সঙ্গেই আনিয়ে দেয়া হবে। প্রয়োজনে আমি তোমার জন্য আরও একটা হেল্পিং হ্যান্ড রাখবো, যে সর্বক্ষণ শুধু তোমাকেই সঙ্গ দেবে। তারপর তুমি হাঁটাহাঁটি করবে না। আমি যদি পারতাম তোমাকে রেখে কখনোই অফিসে যেতাম না। আশা করি তুমি এমন কিছু করবে না যার জন্য আমাকে অফিস থেকেও টেনশন করতে হয়। আবিরের দীর্ঘ কথা শুনে মেঘ এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল, আহিয়ার আব্বু, আপনি কেন এত টেনশন করছেন? আমি আপনাকে টেনশন দেওয়ার মতো কোনো কিছুই করব না। আপনার সকল কথা মেনে চলবো। আপনি কাজে মনোযোগ দিন ভালোভাবে। মেঘের প্রতিশ্রুতি শুনে আবির কিছুটা স্বস্তি পেল। মেঘের কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে বলল, আমি জানি আমার মেঘ আমার সকল কথাই শুনবে।
বলেই আবির যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। আহিয়ার আব্বু। মেঘের কণ্ঠ শুনে আবির মেঘের দিকে তাকালো। ঠিক তখনই মেঘ বিছানায় বসেই আবিরের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিয়ে বলল, আপনি যখনই ফ্রি হবেন তখনই আমাকে টেক্সট করবেন। রুমে আমার একা একা ভালো লাগবে না। যদিও বন্যা এসে বসে থাকে, তারপরেও আপনি টেক্সট করবেন। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য কয়েকটা উপন্যাসের বই নিয়ে আসবেন। আবির মৃদু হেসে মেঘের মুখটা তুলে মেঘের কপালে আরেকটা চুমু দিয়ে বলল, আপনি যা হুকুম করবেন তাই হবে ম্যাডাম। আপনার জন্য এই বান্দা সর্বদাই হাজির। মেঘ এবার খিলখিলিয়ে হেসে দিল। গতকাল থেকে আবির যতটা ডিপ্রেশনে ছিল, মেঘ যেন আজ এক মুহূর্তে তার হাসির ঝলকে সব ডিপ্রেশন কাটিয়ে দিল। মূলত আবিরের এটাই প্রয়োজন ছিল। অফিসে যাওয়ার আগে মাইন্ড ফ্রেশ হওয়া অতি গুরুত্বপূর্ণ। তাছাড়া আজ ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। শুনুন। মেঘের ডাকে আবিরের হুঁশ ফিরল। সে চিরচেনা কণ্ঠে বলল। মেঘ আবিরকে আগের মতোই জড়িয়ে ধরে রেখে পেটে একটা চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। আবির খানিকটা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, ফিরবো। বেলা প্রায় 2:30। ধরণীতে আজ যেন তাপপ্রবাহের পরিমাণটা অতীব পরিমাণে বেশি। তাছাড়া ব্যস্ত ঢাকা শহরে ট্রাফিক যানজট তো আছেই। ঘেমে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরেছে মিম। এসেই কোনো দিকে না তাকিয়ে সোজা উপরে চলে গেল নিজের রুমে। উদ্দেশ্য দীর্ঘ একটা শাওয়ার নেওয়া। 40 মিনিটের দীর্ঘ একটা শাওয়ারের পর ওয়াশরুম থেকে বেরিয়ে মিম ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হাতে হেয়ার ড্রায়ারটা নিয়ে যেই না চুলগুলোকে শুকোতে যাবে তখনই চোখ পড়ল সামনের মিররে। মিমের তো চক্ষু চড়ক গাছ। মুহূর্তে পেছনে ঘুরে তাকালো। না, এটা তো কোনো চোখের ভ্রম নয়। জলজান্ত একটা ছেলে মানুষ। তারই বিছানায় এক পায়ের উপর আরেক পা রেখে চোখ ও কপাল বরাবর এক হাত তুলে শুয়ে আছে। মিম খানিকটা সামনে এগিয়ে গেল। বিপরীত পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে মিম আবারও ডেকে উঠল, এই যে মিস্টার, আমার কথা শুনতে পাচ্ছেন? সামনে থাকা অবয়বটি এবার চোখের পলকে উঠে বসে পড়ল। ছেলেটির হঠাৎ কর্মকাণ্ডে মিম খানিকটা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল। ভয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে স্থির হয়ে রইল। পরিচিত কণ্ঠস্বর পেয়ে মিম পিট করে চোখ খুলল। চোখ মেলে তো মিম আরও অবাক। মিম যে বাকরুদ্ধ। চমকিত কণ্ঠে মিম কিছু বলতে না পারলেও আশ্চর্য একটা কাজ করে ফেলল। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে। আরিফও শক্ত করে জড়িয়ে ধরল তার প্রিয়সীকে। দীর্ঘ 5 মাস পর তাদের দেখা। আরিফ বাবার ব্যবসার কাজে নতুন জড়িত হওয়ায় খুব বেশি একটা সময় পায় না খানবাড়িতে আসার। গত 5 মাস আগে একবার মিমের কলেজের পাশের কফি শপে তাদের দেখা হয়েছিল। দীর্ঘ 5 মাসের তৃষ্ণা যেন মিটল আজ। ছাড়ো এবার। আরিফের নেশাতুর কণ্ঠের আওয়াজ পেয়ে মিম আস্তে করে বলল, আরিফ খানিকটা মুচকি হাসলো। তারপর আরো শক্ত করে জড়িয়ে ধরল তার লাজুক লতাকে। আরিফ ধীরে ধীরে তার হাতের বাঁধন আরো শক্ত করল। মিমের এবার মনে হচ্ছে তার শরীরের হাড়গোড়গুলো যেন ভেঙে যাবে। হঠাৎ কি মনে করে যেন মিম মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চাইল। আরিফ একটু বিরক্ত কণ্ঠে বলল, এতক্ষণ তো ছাড়তেই চাইলে না, এখন আবার মোচড়ামুচড়ি কেন করছো? মিমের মস্তিষ্কে যেন হঠাৎই টনক নড়ল। এভাবে যদি ওদেরকে কেউ দেখে নেয় তাহলে পরিণতি কি হবে তা ভেবেই মিমের হাত পা কাঁপুনি দিয়ে উঠল। এবার আরিফ মিমকে বাহু থেকে আলগা করে মিমের মুখটা 2 হাতের আঁচলায় নিয়ে নেশাত্মক কণ্ঠে বলল, কি হয়েছে জান, এভাবে কাঁপছো কেন? আমার ছোঁয়া কি তোমার অনেক খারাপ লাগছে? মিম মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, না, তার খারাপ লাগে না। মিম আরিফের চোখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, কেউ চলে আসবে। মিমের মুখে অনর্থক ভয়ের কথা শুনে আরিফ কিছুটা বাঁকা হাসলো, যা মিমের চোখের অগোচরেই রয়ে গেল। আরিফ মুখটাকে একটু কঠিন করে মিমের দিকে তাকিয়ে বলল, আসুক, তাতে আমার কি? মিম একটু কাচুমাচু হয়ে দাঁড়ালো। কি বলছেন এসব? এখনো সঠিক সময় আসেনি। আপনার কথা জানতে পারলে তখন সবাই মিলে আমাকে ঘাট ধরে বিয়ে দিয়ে দেবে। তখন দেখবো কি করেন আপনি। আর এত সাহসী বা কোথায় যায়? মিমের কথা শুনে আরিফ আবারও এক হ্যাঁচকা টানে মিমকে বুকে এনে ফেলে বলল, জান, এই হাতটা তো তোমাকে ছাড়ার জন্য ধরিনি। জীবনে যত বাধাই আসুক, কখনো কোনো পরিস্থিতিতে আমি তোমাকে ছাড়বো না। আরিফ মিমের মাথাটাকে বুকের মাঝে আরেকটু চেপে ধরে বলল, তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধুকপুকানি? গত 5 মাসে এই মনটা অস্থির হয়ে আছে, কখন তোমায় এক নজর দেখতে পারবো সেই আশায়।
আরিফের মুখে ভালোবাসা মেশানো ধ্বনিগুলো শুনতে পেয়ে মিম আরও শক্ত করে আরিফকে জড়িয়ে ধরল। পারলে আরিফের বুকের মাঝে ঢুকে যেত মিম, কিন্তু আফসোস তা তো আর সম্ভব না। পূর্বের ন্যায় মিমের মাথাটা নিজের বলিষ্ঠ ঢেউ খেলানো বুকে রেখেই আরিফ আবারও বলতে শুরু করলো, জান, গত 5 মাসে আমি তোমাকে অনেক মিস করেছি। এবার মিমও বলে উঠল, আমিও আপনাকে মিস করেছি। আপনাকে ভিডিও কলে দেখি আমার মন ভরে না। আরিফ একটু দুষ্টুমির কণ্ঠে বলল, ও তাই? হুম। কতটা মিস করেছো? মিম এবার হাতের করগুলো গুনতে গুনতে বলল, গত 5 মাসে আমি আপনাকে 150 দিনে 150 বার মিস করেছি। 3600 ঘন্টায় 3600 বার মিস করেছি। 2,16,000 মিনিটে 2,16,000 বার মিস করেছি। 1,29,60,000 সেকেন্ডে 1,29,60,000 বার মিস করেছি। মিমের দীর্ঘ কথা শুনে আরিফ শুধুই হাসল। তারপর মিমকে জানালো, আর মাত্র কয়েকটা বছর ধৈর্য ধরো, তারপরই তোমাকে আমার কাছে নিয়ে আসবো আমার বউ করে। আরিফের মুখে বউ কথাটা শুনে মিম লজ্জায় আরও গুটিসুটি হয়ে দাঁড়ালো। আরিফ আবারও বলল, মন দিয়ে নিজের লেখাপড়াটা শেষ করো। তাছাড়া তোমার আব্বু ভাইয়াদের কাছে যোগ্য পাত্র হওয়ার জন্য আমার নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়োজন। এই কয়েক বছরে আমি নিজেও সবটা গুছিয়ে নিতে পারবো। এই 5 মাসে আমি চাইলেই হয়তো তোমার সাথে বারবার দেখা করতে পারতাম, কিন্তু করিনি। আমি চাই তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমাদের সম্পর্ক যেন কোনোভাবেই তোমার ক্যারিয়ারে বাধা হয়ে না দাঁড়ায়। তাছাড়া আমি নিজেও ব্যবসায় সময় ও শ্রম বাড়িয়ে দিয়ে নিজেকে তোমার যোগ্য করে তুলতে চাই। তাই আমাদের কম দেখা হওয়াটাই উত্তম। অতিরিক্ত দেখা সাক্ষাৎ ও মেলামেশার ফলে যদি কারো নজরে পড়ি, তাহলে দুজনের স্বপ্নই ভেঙে যাবে। হয়তো তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। তুমি কি তা চাও? আরিফের দীর্ঘ কথা শুনে মিম মাথা তুলে তাকিয়ে জানালো, না, সে চায় না। আরিফ মুচকি হেসে মিমের কপালে একটা চুমু দিয়ে বলল, তাহলে আরো ধৈর্য ধরতে শেখো। আমাদের দেখা এবারের মতোই দীর্ঘ সময় পর হবে। হতে পারে পরবর্তী সাক্ষাৎ আরো দেরিতে হবে। এতক্ষণ চুপ করে থাকলেও এবার মিম ফুপিয়ে কেঁদে উঠল। পরবর্তী সাক্ষাৎ আরও দীর্ঘ সময় পর হবে কথাটা ভাবতেই মিমের দু চোখ ভরে গেল নোনা পানিতে। আরিফ মিমের চোখের পানি মুছতে মুছতে একটু রাগী কণ্ঠে বলল, তুমি এমন কান্নাকাটি করলে তোমার সাথে বিয়ের আগে আর দেখাই করব না। হোক সেটা 2-3 বছর বা তার বেশি সময়। তখন কি তোমার ভালো লাগবে? কথাটা কর্ণকুহুরে পৌঁছানো মাত্রই মিম মাথা নাড়িয়ে বারবার অসম্মতি জানিয়ে বলল, না না, আমি চাই না। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে চাইল, গুড গার্ল। আমি জানি আমার মিম পরবর্তী দীর্ঘ সুখের জন্য বর্তমানের এই সামান্য বিচ্ছেদটুকু মেনে নিতে পারবে ইনশাআল্লাহ। মিম এবার মাথা ঝাঁকিয়ে সম্মতির কণ্ঠে বলল, কয়েকটা বছর কেন, আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। হঠাৎই আদুর থেকে আদির শব্দ ভেসে আসলো। মেঘের রুমের দিকে এগিয়ে হয়তো আরিফকে খুঁজছে। বারবার আরিফ ভাইয়া বলে চিৎকার করছে। আরিফ শুনতে পেয়ে মেঘকে একান্তভাবে বিদায় জানিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু আস্তে করে বলল, নিচে এসো। ঘড়ির কাঁটা যখন বিকেল 5টায়, তখনই তানভীর আর আবির একসাথে বাড়িতে ঢুকলো। দুই ভাইকে অনেকদিন পর একসাথে বাড়িতে ঢুকতে দেখে মালিহা খান, হালিমা খান এবং আকলিমা খান একটু অবাকই হয়েছিল। পরবর্তীতে তানভীর জানালো বাড়িতে মাহমুদা খান ও আরিফ আসার ব্যাপারটা আবির নিজেই তানভীরকে ফোন করে জানায়। তাই তানভীর আজ অফিস থেকে সামান্য একটু আগে বেরিয়ে একেবারে আবিরকে নিয়েই বাড়ি ফিরেছে। দুই ভাই মাহমুদা খানের সাথে কুশলাদি বিনিময় করে ফ্রেশ হতে যার যার রুমের দিকে চলে গেল। একটা পড়ন্ত বিকেল, চারদিকে পাখির কলকলানি শোনা যাচ্ছে। হয়তো তারা নিজ নিজ নীড়ে ফিরে যাচ্ছে। সারাদিনের প্রখর রোদে শুকিয়ে থাকা গাছগুলোও যেন বিকেলের স্নিগ্ধতায় সতেজতা ফিরে পেয়েছে। বন্যা দাঁড়িয়ে আছে তার ব্যালকনিতে। বিকেল 5টা বাজে। হয়তো তানভীরের এখন ছুটি হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ভেবে বন্যা এইমাত্র ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। বিকেলের স্নিগ্ধ বাতাস মন প্রাণ জুড়ে দিচ্ছে। হঠাৎই কারো ঠান্ডা হাত কোমর ও পেটে স্পর্শ করায় বন্যার ধ্যান ভাঙে। সে দিকে তাকালো। মুহূর্তে মেরুদণ্ড বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। বন্যা অবাক নয়নে তাকিয়ে হতভম্ব হয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি? ভাবলাম বউটা অপেক্ষা করছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। ও তাই বুঝি।
বলেই তানভীরের গলা জড়িয়ে ধরল বন্যা। তানভীর কোমর চেপে ধরে বন্যাকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল। কপালে কপাল ঠেকিয়ে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, বউ ভালোবাসে, অনেক ভালোবাসে। আমিও ভালোবাসি। কালো চুড়িদার, এক পায়ে কালো পাথরের একটা পায়েল, কালো ঝলমলে সিল্কি চুলগুলো সিঁড়ি দিয়ে নামার সময় মৃদু বাতাসে দুলছে। কাজল কালো চোখে কি অপলক সেই দৃষ্টি, যেই দৃষ্টি তীরের ফলার মতো এফোর ওফর করে দিচ্ছে এক প্রেমিক পুরুষের হৃদয়। আরিফ বুকের বাঁ পাশে নিজের এক হাত চেপে ধরে তাকিয়ে আছে সিঁড়ি দিয়ে নামা তার প্রিয়সীর পানে। আজ কেন জানি মনে হচ্ছে হাত দিয়ে চেপে না ধরলে হৃৎপিণ্ডটা লাফিয়ে বক্ষ দেশ থেকে বেরিয়ে পড়বে। মাশাআল্লাহ মিম, তোকে অনেক সুন্দর লাগছে। মিমকে উদ্দেশ্য করে মেঘের কথা শুনে আরিফের কিছুটা ধ্যান ফিরল। তাকিয়ে দেখল এতক্ষণে মিম নিচে নেমে এসে মেঘের পাশে দাঁড়িয়ে আছে। পাশেই মাহমুদা খান সহ বাড়ির 3 কর্তৃক গল্প করায় ব্যস্ত। আরিফের ধ্যান ফিরতেই সাথে সাথেই বুকের বাঁ পাশ থেকে হাতটা সরিয়ে দিল, আস্তে আস্তে আওড়ালো। আরিফ তুই শেষ, এই বাড়িতে আর আসা যাবে না। এই মেয়ে তোকে উন্মাদ না বানিয়ে ছাড়বে না। কিরে একা একা কি বিড়বিড় করছিস? আমাদের একটু বল শুনে। আরিফ চোখ ঘুরিয়ে দেখল পাশেই এসে বসেছে তানভীর। কই ভাইয়া, কিছু বলিনি তো? তাই বল, কিছু না বললেই ভালো। আমি তো আবার ভাবলাম কোনো শাকচুনি এসে ভর করলো নাকি তোর ঘাড়ে। ধুর ভাইয়া, তুমি যে কি বলো। আরিফ মুখে এ কথা বলেও মনে মনে বলল, ভর করছে তো, তবে কোনো শাকচুন্নি নয়, মিষ্টি একটা কালো পরী। যেই পরীটা এই মুহূর্তে আমার সামনেই দাঁড়িয়ে আছে। দুধে আলতা, গায়ের রঙে কালো চুড়িদারটা বেশ মানিয়েছে মিমকে। কেন যে এই ছোট্ট পরীটা বারংবার বহু বেশে আমার সামনে আসে। পরীটা কি জানে না, তাকে দেখলে আরেকটা হৃদয় মুহূর্তেই থমকে যায়, এলোমেলো হয়ে যায় তার সব কিছু। উফ, আরিফ আর কিছুই ভাবতে পারছে না। কথা ঘোরাতে মেঘের পানে তাকিয়ে জিজ্ঞেস করল, ভাবি ভাইয়া কই? সঙ্গে সঙ্গে মেঘ কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি তোর ভাবি আগে নাকি বোন আগে? সবাই আপু বলে, তুই কেন আমাকে ভাবি বলিস? আরিফের তৎক্ষণাৎ জবাব, ভাবি আগে। মেঘ একটু রাগে কিরমির চোখে তাকিয়ে অভিযোগের কণ্ঠে বলল, আরিফ তুই তোর বোনকে ভুলে গেলি? শুধু ভাইকে সাপোর্ট করছিস যে। আমি তোর ভাবি আগে হয়েছি নাকি মামা তো বোন আগে হয়েছি? এবারও আরিফের নিরলস জবাব, ভাবি। মেঘ এবার কাঁদো কাঁদো দৃষ্টি নিয়ে মাহমুদা খানের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখছো ফুপি, আমাকে কেউ ভালোবাসে না, শুধু আবির ভাইয়াকেই ভালোবাসে। মাহমুদা খান এবার বাড়ির ছোট সদস্যদের কথায় মনোযোগ দিলেন। আরিফের কান টেনে ধরে বলল, কে বলেছে আম্মু তোকে কেউ ভালোবাসে না? এই বাদর বলেছে। আরিফের কান তার মায়ের হাতে ধরা দেখে মিম খিলখিলিয়ে হেসে উঠল। যা মুহূর্তেই ঝঙ্কার তুলল আরিফের বক্ষ পিঞ্জরে। নিজের কান থেকে মায়ের হাত সরিয়ে মেঘের দিকে তাকিয়ে রসাত্মক কণ্ঠে বলল, আমি তো ঠিকই বলেছি যেদিন থেকে মেঘ আপুকে মেনে নিয়েছে। আমি তো ঠিকই বলেছি যেদিন থেকে মেঘ আপুকে চিনেছি সেদিন থেকেই আবির ভাইয়ের বউ হিসেবে তাকে ভাবি বলে সম্বোধন করেছি। আপুকে তো আমি ছোটবেলা থেকেই মামাতো বোন হিসেবে চিনতাম না, প্রথমেই চিনেছি ভাবি হিসেবে, তাই আমার ভাবিই আগে। সাব্বাস বলেই কেউ কাঁধে হাত রাখলো। আরিফ তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে। এবার আমার বোনটাকে দুইটা মিলে হেনস্থা করবে ভেবে মুখ টিপে হাসলো তানভীর, মনে মনে বলল, আমি কিন্তু আমার বোনের পক্ষেই আছে। মেঘ তো এবার খানিকটা কেঁদেই দিল, আস্তে আস্তে বলল, তোমরা সবাই দেখলে তো আমাকে যে কেউ ভালোবাসে না। যদি ভালোই বাসতো তাহলে তো আমার ভাই বোন সবাই আবির ভাইকে দুলাভাই বলে রাখতো। এই কথা শুনে আবিরের তো চক্ষু চড়ক গাছ। কি বলে এই মেয়ে? কি বলে এই মেয়ে? শেষ পর্যন্ত আমি নাকি আমার ভাই বোনদের দুলাভাই হব? এতক্ষণ মনে মনে ভাবনার মাঝেই হঠাৎ আবির একটু জোরেই বলে ফেলল, ইটস ইম্পসিবল। ইম্পসিবল কথাটা শুনেই যেন তানভীর আবিরের মনের কথা বুঝে ফেলেছে। সঙ্গে সঙ্গেই বলে উঠল, আমি কিন্তু আমার বোনের পক্ষে। আবিরকে টিটকুনি কেটে বলল, আমি কিন্তু কারো সম্বন্ধী হই, এটা যেন সে মনে রাখে। এবার আবির তানভীরের উদ্দেশ্যে হাস্যকর কণ্ঠে বলল, ভাইজান আমি তো আপনাকে আগেই বলেছি একান্তে দেখা করবেন, আমি আপনাকে সম্মানের চূড়ায় নিয়ে যাব, কিন্তু আপনি তো আর দেখা করলেন না। আবিরের হেসে হেসে দেওয়া হুমকিটা আর কেউ না বুঝলেও তানভীর বুঝে এবার চুপ হয়ে গেল। কেটে গেল খানবাড়িতে আরও একটা হাস্য উজ্জ্বল দিন। সময় চলছে সময়ের গতিতে।
সেদিন আরিফ আর মাহমুদা খান চলে যাওয়ার পর কেটে গেছে আরও 7টা দিন। আজ শুক্রবার, খানবাড়ির ছেলেদের আজ পাঞ্জাবি পরার দিন। মেঘ বারবার চেষ্টা করছে আবিরকে পাঞ্জাবি, পাজামা, টুপি সহ সকল যাবতীয় জিনিস গুছিয়ে সামলে দিতে, কিন্তু আবিরের করা নিষেধাজ্ঞার জন্য সে কিছুই করতে পারছে না। মেঘের ছটপটানি বুঝতে পেরে আবির পাঞ্জাবি আর টুপিটা নিয়ে বিছানায় এসে বসল। মেঘের হাতে পাঞ্জাবি ও টুপিটা ধরিয়ে দিয়ে বলল, নাও, এগুলো আমাকে পরিয়ে দিয়ে নিজের মনের ছটফটানি কমিয়ে মনটাকে একটু স্বস্তি দাও। মেঘ বহুদিন পর একটা কাজ পেয়ে তো মহা খুশি। অসুস্থ হওয়ার পর থেকে আবির এমনিতেই কোনো কাজ করা পছন্দ করে না, আর এখন কয়েকদিন ধরে তো বিছানা থেকে নামতেও দিচ্ছে না। মেঘ হাসি হাসি মুখে পাঞ্জাবিটা আবিরকে পরিয়ে দিল। টুপিটা মাথায় দিয়ে মেঘ বলে উঠল, মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে আহিয়ার আব্বু। মেঘের কথা শুনে আবির একটু মুচকি হেসে মেঘের কপালে চুমু দিল। আদি, আদি, তাড়াতাড়ি আয়। এবার মসজিদে খুতবা শেষ হয়ে নামাজ আরম্ভ হয়ে যাবে মনে হয়। একটা শুক্রবারও তোর জন্য তাড়াতাড়ি নামাজে যেতে পারি না। বাহির থেকে তানবীরের আওয়াজ শুনে এবার আবির ও বের হয়ে গেল নামাজের উদ্দেশ্যে। এখন শুধু 3 ভাই নামাজে যাবে। বাড়ির 3 কর্দা অনেক আগেই মসজিদে চলে গেছে। ছেলেরা সবাই চলে যাওয়ার পর বাড়ির মেয়ে বউরা জুম্মার নামাজ আদায় করে নিল। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সবাই নামাজ পড়ে বাড়ি ফিরে আসবে, তাই বাড়ির 3 কর্তি টেবিলে খাবার গোছানোয় ব্যস্ত। বন্যাও সাথে সাথে এগিয়ে দিচ্ছে সব কিছু। বন্যার মধ্যে এই বাড়ির মানুষদের কথা যত বলা হবে ততই যেন কম হয়ে যাবে। এক কথায় এই বাড়ির সকল সদস্যগুলো অসাধারণ ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। বাড়ির কর্তারা বন্যাকে নিজেদের বাড়ির মেয়ের মতো আদর করে। আর হালিমা খান, মালিহা খান ও আকলিমা খানের কথা তো বলে শেষ করা যাবে না। মেঘ ও মিমের স্থানটা এই বাড়ির যে জায়গায়, বন্যাকেও তারা সেই জায়গায় রেখেছে। মূলত এবারের কর্তীরা চায় বন্যা মেঘ আর মিমের মতো কোনো কাজকর্ম না করুক। তাদের পরবর্তীত এই ঘর, এই সংসার মেঘ, বন্যা ও আদির বউকেই সামলাতে হবে, তখন না হয় তারা করবে। কিন্তু বন্যা এসব মানতে নারাজ, তাই মাঝে মাঝে জোর করে ঢুকে পড়ে কিচেনে। হালিমা খান ও মালিহা খানের হাতে হাতে রান্নার সরঞ্জামগুলো এগিয়ে দেয়। আজকাল নিজের মা দূরে থাকার কষ্টটা এই 3 মহিয়সী নারীকে দেখলেই বন্যা ভুলে যায়। মহিষী না হলেই কেউ ছেলের বউকে নিজের মেয়ের মতো রানী করে রাখতে পারে? তাছাড়া মেঘ, মিম, আদির কথা আর কি বলবে বন্যা। ওরা তো অসম্ভব ভালোবাসে বন্যাকে। বন্যা মনে মনে এইসব ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। এমন একটা পরিবার পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যে পরিবারে আবির ভাইয়ের মতো একটা বড় ভাই আছে, সেখানে তো স্নেহের কোনো অভাবই নেই। বন্যার এসব ভাবনার মাঝেই বাড়ির মেন গেট পেরিয়ে ঢুকলো বাড়ির সকল ছোট বড় পুরুষ সদস্য। আবির এসেই রুমে চলে গেল। মেঘকে খাওয়ার উদ্দেশ্যে ডাইনিং রুমে আনতে 5 মিনিটের ভেতর নিয়েও আসলো। আবির মেঘকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল। তারপর নিজেও নিজের চেয়ারে গিয়ে বসল। আজ শুক্রবার বলে খানবাড়ির প্রতিটা চেয়ারই পরিপূর্ণ। তানবীর বন্যার বিয়ের পর থেকে খানবাড়ির ডাইনিং টেবিলে যোগ হয়েছে আরেকটা চেয়ার, যা তানবীরের পাশে বন্যার জন্য অবস্থিত। বন্যা সচরাচর সবার সাথে বসতে চায় না। ও সব সময় চায় নিজের মাতুল্য শাশুড়িদের সাথে বসেই খেতে। কিন্তু শুক্রবার দিন আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান সহ সকলের জোড়াজুড়িতে একসাথে বসতেই হয়। খানবাড়ির সকল সদস্য দুপুরের খাবার খেতে ব্যস্ত। বাড়ির 3 কর্তী সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। হঠাৎই আলী আহমেদ খান আবিরের উদ্দেশ্যে বলেন, আবির, তুমি যদি একদিনের জন্য আমাদের রাজশাহী অফিসে যেতে তাহলে অনেক ভালো হতো। আলী আহমেদের কথা শুনে মেঘ, আবির সহ সকলেই মাথা তুলে তাকালো। কিন্তু আব্বু, মেঘ এখন অসুস্থ। ওকে এই অবস্থায় রেখে আমি এত দূরে শহরে বাইরে কি করে যাই? শুনলাম সেখানে কিছু প্রবলেম হয়েছে। আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু আজ রাতের গাড়িতে ইকবাল সিলেটে যাবে, আর মোজাম্মেলের শরীরটাও ভালো না। ওকে কি করে বলি এত দূর যেতে? ভাইজানের কথার পরপরই কথা বললেন, ভাইজান থাক না, আবির যেহেতু যেতে চাচ্ছে না, আমি যাই। মোজাম্মেল খানের কথা শুনে এবার আবির উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমিই যাব। কবে যেতে হবে? মুখে হাসির রেখা টেনে আলী আহমেদ খান জানালেন, আজ রাতের গাড়িতেই চলে যাও। কাল সারাদিনে সকল সমস্যার সমাধান করে আবার না হয় কাল রাতের গাড়িতে ফেরত এসো। বলেই আবির খাওয়া শেষ করে বেসিংয়ে হাত ধুতে চলে গেল। এবার মোজাম্মেল খান তানবীরের উদ্দেশ্যে বললেন, তোমার কি খবর? চাকরি জীবন কেমন চলছে? ভালো লাগছে তো? তানবীর খানিকটা হেসে জবাব দিল, এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে।
এতক্ষণ যাবৎ মেঘ, আদি ও মিম ফিসফিসিয়ে কথা বলে দুষ্টমি করলেও এখন আব্বু ও বড় আব্বুর কথায় সবাই চুপ হয়ে গেছে। আবিরের রাজশাহী যাওয়ার কথা শুনে বন্যা তো বারবার মেঘের মুখের পানে তাকাচ্ছে। এতক্ষণ হাসি খুশি থাকা মেয়েটা যেন এখনই কেঁদে দেবে। আবির এসে যথারীতি মেঘকে আবার রুমে নিয়ে গেল। মেঘের এখন প্রায় 8 মাস চলে। সময়ের তুলনায় পেটটা যেন একটু বেশি উঁচু হয়েছে। মেঘের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে বেশিরভাগ আবির নিজেই ধরে ধরে নিয়ে যায়। আর আবিরের অনুপস্থিতিতে হালিমা খান, মালিহা খান, আকলিমা খান ও বন্যা তো আছেই। এখন সন্ধ্যা 7টা। মেঘ একাই রুমে শুয়ে আছে। তার মনটা আজ ভালো নেই। একটু পর তার আবির ভাই রাত 10টার গাড়িতে রাজশাহী চলে যাবে ভেবে যেন মেঘের দু চোখ নোনা জলে ভরে যাচ্ছে। আবির গিয়েছে 2য় তলায় তাদের আগের রুমে। এই তো কিছুক্ষণ আগে রাকিব আর রাসেল এসেছে। মূলত আবির নিজেই ওদের ডাকিয়েছে। যেহেতু আজ হঠাৎ করে রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাই আবির আগামীকালের সকল কাজকর্ম রাকিব আর রাসেলকে বুঝিয়ে দিতে চায়। কিন্তু রাকিব আর রাসেল তা মানতে নারাজ। তাদের একটাই কথা, বন্ধু এত কিছু কেন বোঝাচ্ছিস? মাত্র একটা দিনের ব্যাপারই তো, তারপর তুই ফিরে এসে সব কিছু নিজের মতো সামলে নিস। ওদের কথা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থাকলো। ওদের কি করে বোঝাবো? আজ মনটা কেমন জানি কুকাইছে। যদিও কখনো এমন কিছু আমি বিশ্বাস করি না, কিন্তু আমার মেঘ তো করে। ওর সাথে থাকতে থাকতে দিন দিন ওর মতোই হয়ে যাচ্ছি। আজ কেন জানি মনে হচ্ছে আমার মেঘের সাথে এই দেখাই যেন শেষ দেখা। রাসেল আবিরকে ডেকে বলল, কি রে, আবার কি ভাবতে বলছিস? রাসেলের ডাকে আবিরের ভাবনাচ্যুত হলো। তারপর খানিকটা স্বাভাবিক হয়ে রাকিব ও রাসেলকে সবটা বুঝিয়ে দিল। রাকিব আবিরের কাঁধে হাত রেখে বলল, কি রে বন্ধু, কোনো সমস্যা? কি নিয়ে এত টেনশন করছিস? আবির এবার রাকিবের উদ্দেশ্যে বলল, জানি না রে। তারপর আবির খানিকক্ষণ চুপ থেকে আবারও বলল, রাকিব শোন, আমি যেটুকু সময় বাড়ির বাহিরে আছি সেটুকু সময় তোরা কেউ ফোন বন্ধ রাখবি না। আমি বাড়িতে না থাকা অবস্থায় মেঘের যদি কোনো সমস্যা হয়, তাহলে তানভীর যেন সাথে সাথে তোদের সাথে যোগাযোগ করতে পারে। আর তুই তো জানিসই, ওর জন্য আমি কাদেরকে রক্ত দেওয়ার কথা বলেছি। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এত টেনশন করিস না, মেঘের তো এখনো ডেলিভারি সময় হয়নি। তাছাড়া যে কোনো সময় আমরা তোর ফ্যামিলির পাশে আছি, তুই নিশ্চিন্তে যা। রাত 11:22। আকাশে রূপলি থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে। ঝনঝন শব্দে ট্রেন চলছে, সাথে চলছে আকাশের চাঁদটাও। কিন্তু আবিরের চাঁদ তার পাশে নেই, কাছে নেই। নিস্তব্ধ আবির ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে আছে দূর ওই আকাশের চাঁদের মানে। দু চোখের পাতায় ঘুম নেই। মনটা কেন জানি অস্থির ভঙ্গিতে ছটফট করছে। বারবার চোখে ভাসে আসার সময় মেঘের কান্না ভেজা চোখ দুটো। এই তো 2 ঘন্টা আগের কথা। মেঘ আবিরকে বিদায় দেওয়ার সময় অঝরে কেঁদেছিল। আবিরকে জাপটে ধরে বারবার বলেছিল, আহিয়ার আব্বু, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আমার আপনাকে ছাড়া একটু ভালো লাগে না। আবির শুধু নিষ্পলক চোখে তাকিয়েছিল মেঘের মুখের দিকে। সে কি করে বোঝাবে মেঘকে তারও যে ভালো লাগছে না। এবার আবিরও মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর হালকা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, মেঘ, হুম, আমায় কেন এত ভালোবাসিস বলতো? জানি না। যদি আমি কখনো না থাকি তাহলে এত ভালোবাসবি তো? মেঘ এবার হু হু করে কেঁদে উঠল আর বলল, আপনি এমন করে কেন বলছেন আহিয়ার আব্বু? আবির এবার মেঘের 2 চোখের পানি মুছে দিয়ে ওর বন্ধ চোখের ভেজা পাতায় অস্ত্র ছুঁয়ে দিল। এমনিতেই বলেছি পাগলি, দেখলাম তুই কি বলিস। মেঘ আবারও আবিরকে শক্ত করে জাপটে ধরল। আবির মেঘের মাথায় অস্ত্র ছুঁয়ে বলল, মেঘ। মেঘ ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দিল, মানুষ মরণশীল। এই দুনিয়ায় আমরা কয়েকদিনের অতিথি মাত্র। যদি কখনো তোর আগে আমার মৃত্যু হয়, তখনও তুই আমার হয়ে থেকে যাস। কখনো কোনো অবস্থাতেই তোর বাকি জীবনটা অন্য কারো নামে লিখে দিস না। তুই মেঘ আমৃত্যু এই এক আবিরের কাছেই সীমাবদ্ধ থাকিস। দীর্ঘ কথার পর আবির থামল, কিন্তু তার হৃদয় হরণী মেঘ, তার তো কান্না থামার কোনো নামই নেই। অতঃপর আবির নিজেকে সামনে নিয়ে হাসি হাসি মুখে মেঘকে বলল, আরে পাগলি, সবকিছু এত সিরিয়াসলি কেন নিচ্ছিস? আমি কি এর আগে কখনো শহরের বাইরে যাইনি? প্রতিবারের মতো এবারও সুস্থভাবে ফিরে আসবো তো আমার মেঘের কাছে। আমি তো এমনি বলেছি সব কথা। মেঘ এবার আবিরের বুক থেকে মাথা তুলে তাকালো। আবিরের মুখটাকে 2 হাতের আজলায় নিয়ে বলল, আহিয়ার আব্বু। বলো আহিয়ার আম্মু। আমাকে কথা দিন, যত যাই হোক আল্লাহ তাআলা চাইলে
আপনি আমার কাছে আবার ফিরে আসবেন। আবির মেঘের কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, ঠিক আছে, কথা দিলাম, এবার আমাকে বের হতে হবে। আবির হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, রাত 9:10 বাজে, এখন যদি বের না হই তাহলে মনে হয় ট্রেন মিস করব। আবির মুখে মলিন হাসির রেখা টেনে আবারও বলল, ম্যাম একটু হাসেন, আপনার হাসি মুখটা দেখে যেতে চাই। মেঘ চুপচাপ আবিরের মুখের পানে তাকিয়ে আছে। আবির সেটা দেখে খানিকটা ঝুঁকিয়ে মেঘের পেটে মাথা রেখে বলল, এই যে জুনিয়র, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার মাম্মাকে একটু হাসতে বলেন, আমার কথা তো কখনো শুনে না, যদি আপনারটা শুনে। আর হ্যাঁ, মাম্মার খেয়াল রাখবেন। আবিরের কথা শুনে এবার মেঘ ফিক করে হেসে দিল। ট্রিং ট্রিং মেসেজের শব্দে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো আবির। তার মেঘবতী মেসেজ দিয়েছে, একটা সুন্দর সকাল। মেঘ ড্রয়িং রুমে বসেছে নাস্তা করতে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানভীর একটু আগেই নাস্তা করে বেরিয়ে গেছেন। এখন মেঘ, বন্যা, মিম, আদি ও বাড়ির 3 কর্তি নাস্তা করতে বসেছে। মালিহা খান মেঘের উদ্দেশ্যে বললেন, মেঘ খেতে খেতে জবাব দিল, বলো বড় আম্মু। আবির ফোন দিয়েছিল, ও কি পৌঁছে গেছে? হ্যাঁ বলো আম্মু, উনি আরো 1 ঘন্টা আগে ফোন দিয়ে জানিয়েছিল পৌঁছে গেছে। বলেছেন তোমাদের সবাইকে জানিয়ে দিতে, কিন্তু তুমি রুমে ছিলে তাই জানানো হয়নি। ও ঠিক আছে। নাস্তা শেষে সবাই যার যার মতো নিজ নিজ কাজে চলে গেল। ড্রাইভার মিমকে কলেজে ও আদিকে স্কুলে পৌঁছে দেবে। বন্যা মেঘকে ধরে তার রুমে পৌঁছে দিল। ননদিনী, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমার জন্য? তুই একটু অপেক্ষা কর, আমি রুম থেকে নিয়ে আসছি। বলেই বন্যা তাড়াহুড়ো করে ছুটে গেল নিজের রুমের দিকে। এই দেখ ননদিনী। বন্যার কথা শুনে মেঘ পেছনে ফিরে তাকালো। বন্যা কখন ফিরে এসেছে মেঘ খেয়ালই করেনি। মেঘ বন্যার দিকে তাকিয়ে দেখলো বন্যার হাতে কয়েকটা নকশি কাঁথা, সুন্দর সুন্দর এক কালারের কয়েকটা কাপড়ের মধ্যে রং বেরঙের সুতো দিয়ে ডিজাইন করে কাঁথা বানিয়েছে। এগুলো দেখে মেঘের মুখে সহসাই হাসি ফুটে উঠল। মেঘ বন্যাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বেবি। বিকেল 5:30। প্রচণ্ড গরমে ঘেমে এইমাত্র তানভীর বাড়িতে ফিরেছে। রুমে এসে বন্যাকে বলল, বন্যা, আমার ফোনটা চার্জে দাও, আমি শাওয়ার নিয়ে আসছি। বলেই তানভীর ওয়াশরুমের দিকে চলে গেল। তানভীরের কথা অনুযায়ী বন্যা ফোনটা চার্জে দিয়ে চলে গেল কফি আনতে। ফোন বাজছে তার আপন গতিতে। কে যেন একটার পর একটা কল দিয়ে যাচ্ছে। তানভীর অধৈর্য হয়ে ওয়াশরুম থেকেই বন্যাকে ডাকা শুরু করলো, কিন্তু মেয়েটার কোনো সাড়া পেল না। কিছুটা বিরক্ত ভঙ্গিতে গায়ে সাবান নিয়েই বাহিরে বের হয়ে কল রিসিভ করলো তানভীর। দিনের শুরুতে আবির ভাইয়ের জন্য মনটা ছটফট করলেও বাকিটা সময় খুব তাড়াতাড়ি কেটে গেল মেঘের। দুপুরের পর থেকে বন্যা মিমের সঙ্গে আড্ডা দিয়েই বাকিটা সময় পার করেছে মেঘ। এই যে এখনও ড্রয়িং রুমে বসে সবার কাজকর্ম দেখছে। ননদিনী, কফি খাবি? না, তুই খা। আমিও খাবো না, তোর ভিলেন ভাইয়ের জন্য বানাতে যাচ্ছি, খেলে বল। মেঘ কোনো উত্তর দেওয়ার আগেই সবার নজর পড়ল সিঁড়ির দিকে। তানভীর কানে ফোন চেপে ধরে তাড়াহুড়ো করে নামছে। ওকে দেখে বোঝা যাচ্ছে কোথাও বের হচ্ছে, কিন্তু কোথায় তা বন্যা জানে না। তাই সামনে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি কোথাও বের হচ্ছেন? কফি বানাচ্ছি, খেয়ে যান। না, এখন খাবো না। আর শোনো, একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, ফিরতে লেট হবে, এমনকি রাতে নাও ফিরতে পারি। আব্বু জিজ্ঞাসা করলে বলো খুব ইম্পর্টেন্ট, তাই যেতে হবে। বন্যা আর কিছু বলার আগে তানভীর হন্তদন্ত পায়ে খানবাড়ির গেট পেরিয়ে গেল। মেঘ আর মিম সোফায় বসে তাকিয়ে আছে। মেঘ বন্যার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, বেবি, ভাইয়া কোথায় যাচ্ছে? বন্যা ঠোঁট উল্টে জবাব দিল, কি জানি। সারাদিনে আবিরের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে মেঘের। দুপুরে খাওয়ার আগেও আবির কল দিয়েছিল। ছেলেটা শহরের বাইরে থেকে আরও বেশি যত্ন নিচ্ছে মেঘের। ফোন দিয়ে দিয়ে খাবার, ওষুধ সব কিছুর কথা মনে করিয়ে দিচ্ছে। মেঘেতে বরং খুশি হয়েছে। মনেই হচ্ছে না আবির ভাই শহরের বাহিরে এত দূরে আছে। এসব ভাবনার মাঝে মেঘের হঠাৎ মনে হলো লোকটা তো বলেছিল যে কাজ ছেড়ে বিকেলের মধ্যেই ফেরার জন্য গাড়িতে উঠবে, তাহলে এখন নিশ্চয়ই গাড়িতে আছে ভেবে মেঘ খানিকটা মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে আবিরকে একটা টেক্সট করলো। প্রায় 2 মিনিট হয়ে গেছে, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো রিপ্লাই আসলো না। মেঘ মনে মনে ভাবলো, তাড়াতাড়ি ফিরবে বললেই কি আর ফেরা যায়? হয়তো আবার কোন কাজে আটকে গেছে, তাই ব্যস্ত হয়ে পড়েছে।
সময় চলছে সময়ের গতিতে, তাকে আটকে রাখার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। ঘড়ির কাঁটা গিয়ে ঠেকলো রাত 9টার কাঁটায়। মেঘ হালিমা খানের রুমে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। নিজের রুমে আবির নেই, তাই রুমটাকে আজ বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে। হালিমা খান মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে রুমে গিয়ে ঘুমোতে বললেন, কিন্তু মেঘের একটাই কথা, আজ সে মায়ের সাথে ঘুমোবে। এক প্রকার বাধ্য হয়ে হালিমা খান নিজেও মেঘের সাথে চলে গেল ওর রুমে ঘুমাতে। মেঘের শরীরটা আজ একটু বেশি ক্লান্ত লাগছে। রুমে গিয়ে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝে কেমন যেন লাগছে মেঘের। দুর্বল শরীরে চোখ মেলে তাকালো সামনের দিকে। মেঘের বরাবর সামনেই বড় দেয়াল ঘড়ি, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত 11টা বেজে 7 মিনিট। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে